হাই, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা বায়োলজি মডেল কোশ্চেন সেট 1 WBHA সায়েন্সের থেকে আমরা ডিসকাস শুরু করেছিলাম। সেখানে আমরা SAQ1 পার্ট এ এর SAQ1 অর্থাৎ একের দাগের কোশ্চেনগুলো যেগুলো 2 মার্কের কোশ্চেন ছিল 5টা, সেগুলো আমরা সলভ করেছিলাম। আজকে আমরা 2 দাগের কোশ্চেন অর্থাৎ SAQ2 টাইপ কোশ্চেন যেগুলো 3 মার্কের হয়ে থাকে, 9টা থেকে থাকে, সেইগুলোকে আমরা ডিসকাস করতে যাচ্ছি। তো সেখানে ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের আছে সেখানে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গধরের উৎপত্তির পর্যায়সমূহ ব্যাখ্যা করো। তো আমরা একের পর এক এগুলোকে ডিসকাস করব। তো এখানে স্ত্রীলিঙ্গধর বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জানি স্ত্রীলিঙ্গধর হচ্ছে কি ডিম্বকের মধ্যস্থ যে ভ্রূণস্থলী সেটাকে আমরা কিন্তু স্ত্রীলিঙ্গধর বলে থাকি। আর স্ত্রী রেণুধর কাকে বলা হয় না, আমরা জানি কি ডিম্বকের মধ্যে যে ভ্রূণস্থলী পরিণত হওয়ার আগে যেটা গঠিত হয় সেটাকে আমরা কি বলি? মেগাস্পোর বলে থাকি, যেটাকে রেণুধর বলা হয়। তো আমরা এখানে কি পর্যায়গুলো কি হবে আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে, এখানে অ্যান্সার লিখেছে সপুষ্পক উদ্ভিদের ডিম্বক মধ্যস্থ ভ্রূণস্থলীকে স্ত্রীলিঙ্গধর বলা হয়। স্ত্রীলিঙ্গধর উৎপত্তির পর্যায়সমূহ হলো, অ্যাট ফার্স্ট কিন্তু কখনোই ডিম্বকের মধ্যে কখনোই ভ্রূণস্থলী থাকে না। প্রথমে কি হয়, সেখানে গঠন করতে হয়। সেখানে কি হয় আমরা দেখব, প্রথমে আর্কিস্পোরিয়াল কোষ গঠন হয়। ডিম্বকের মধ্যে অনেকগুলো ভ্রূণ পোষক কলা উপস্থিত থাকে, যেগুলোকে আমরা নিউসেলাস বলে থাকি। সেই নিউসেলাস বা ভ্রূণ পোষক কলার মধ্যে অধস্তকের মধ্যে থাকা একটা কোষ হঠাৎ করে বিভেদিত হয়ে যায়, যেটা ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট এবং বৃহদাকার নিউক্লিয়াস বিশিষ্ট হয়, যেটাকে আমরা আর্কিস্পোরিয়াল কোষ নামে আখ্যায়িত করি। তো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে সবগুলো প্রথমে সম আকৃতির কোষ ছিল, পরবর্তীতে সেই সমস্ত কোষগুলোর মধ্যে একটা কোষ একদম মাঝে, যেটা ব্লু কালারের আমরা দেখতে পাচ্ছি, যে সেটা কি হচ্ছে, একটা ঘন নিউক্লিয়াস বিশিষ্ট হয়েছে, ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট হয়েছে। তো ওই কোষটাকে আমরা কি বলছি? আর্কিস্পোরিয়াল কোষ বলছি। এর পরের স্টেপে আমরা দেখতে পাচ্ছি মেগাস্পোর মাতৃকোষ গঠন, অর্থাৎ ওই আর্কিস্পোরিয়াল কোষটাই পরবর্তীতে রূপান্তরিত হয়ে আমাদের মেগাস্পোর মাতৃকোষ গঠন করবে। এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আর্কিস্পোরিয়াল কোষটি বিভাজিত ও বিভেদিত হয়ে প্রাথমিক প্রান্তীয় কোষ এবং প্রাথমিক রেণুধারণ কোষ গঠন করে, যেখানে প্রাথমিক রেণুধারণ কোষটি বিভাজিত হয়ে স্ত্রীরেণু মাতৃকোষ বা যেটাকে আমরা মেগাস্পোর মাতৃকোষ বলে থাকি, সেই মেগাস্পোর মাতৃকোষ গঠন করে। এবং যে প্রাথমিক প্রান্তীয় কোষ ছিল সেটা আমাদের কি হচ্ছে না, ওই ভ্রূণস্থলীর প্রাচীর গঠনে অংশগ্রহণ করে। এরপর যদি আমরা দেখি তাহলে স্ত্রী রেণুর উৎপত্তি, তাহলে মেগাস্পোর মাতৃকোষ থেকে বা মেগাস্পোর মাদার সেল থেকে, সেখান থেকে মেগাস্পোর বা স্ত্রী রেণু উৎপত্তি কিভাবে হবে হচ্ছে, ডিপ্লয়েড মেগাস্পোর মাতৃকোষটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। এই প্রক্রিয়াটাকে আমরা মেগাস্পোরোজেনেসিসও বলি। তো সেই মেগাস্পোরোজেনেসিস প্রক্রিয়ায় মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে এটা কি করে, 4টি হ্যাপ্লয়েড মেগাস্পোর গঠন করে। যে 4টি মেগাস্পোরের মধ্যে ডিম্বক রন্ধ্রীয় প্রান্তে, আমরা জানি কি একটা ডিম্বকের গঠনের ক্ষেত্রে আমরা ডিম্বক রন্ধ্র জানি, ডিম্বক মূল জানি। তো সেই যে ডিম্বক রন্ধ্রীয় প্রান্ত অর্থাৎ যে দিকটায় ডিম্বক রন্ধ্র অবস্থান করে, সেই দিক থেকে 3টে মেগাস্পোর কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। তার সমস্ত পুষ্টি একটি মাত্র কোষের মধ্যে চলে আসে। এই একটি কোষই সমগ্র পুষ্টিকে গ্রহণ করে সেটি কি করেছে, কালক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পরিণত একটা মেগাস্পোর গঠন করে। তাহলে আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে ভ্রূণ পোষক কোষ দ্বারা আবৃত অবস্থায় আছে একটা মেগাস্পোর মাতৃকোষ, সেটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হচ্ছে। এবং ডান দিকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, উপরে ডিম্বকরন্ধ্রীয় প্রান্ত বলে লেখা আছে, নিচে ডিম্বক মূল বলে লেখা আছে। 4টি হ্যাপ্লয়েড মেগাস্পোর গঠন করেছে, যেটাকে আমরা কি বলছি, মেগাস্পোর টেট্রাড বলি একত্রে। এর পরের স্টেপে যদি আমরা আসি, পরের পর্যায়ে, সেখানে আমরা দেখতে পাবো পরিণত স্ত্রীলিঙ্গধর গঠন। তাহলে এটাই শেষ স্টেপ, যেটা হচ্ছে পরিণত স্ত্রীলিঙ্গধর গঠন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, বৃদ্ধিপ্রাপ্ত যে মেগাস্পোরটা ছিল, ওই যে 4টের মধ্যে 3টে বিনষ্ট হয়ে গিয়ে একটা বৃদ্ধিপ্রাপ্ত হলো। সেটাই কি হচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত মেগাস্পোরটি পর্যায়ক্রমে 3বার ক্যারিওকাইনেসিস সম্পন্ন করবে। ক্যারিওকাইনেসিস মানে আমরা জানি নিউক্লিয়াসের বিভাজন, এখানে সাইটোকাইনেসিস হবে না, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে না। ক্যারিওকাইনেসিস সম্পন্ন করে 8টা নিউক্লিয়াস, প্রথমে 1টা থেকে 2টো, তারপর দ্বিতীয়বার যখন হবে তাহলে 2টো থেকে 4টে, এবং তৃতীয়বারে 4টে থেকে 8টা নিউক্লিয়াস গঠন করবে। এই 8টা নিউক্লিয়াস প্রথমে উৎপন্ন হওয়ার পর 2 প্রান্তের দিকে চলে যায়, এবং সেখান থেকে দুই প্রান্তে আমরা দেখতে পাবো কি, সাইটোকাইনেসিস সম্পন্ন হবে। তাহলে কি হচ্ছে, পরবর্তীতে সাইটোকাইনেসিস সম্পন্ন করে 7
কয়টি কোষের মধ্যে তা আবদ্ধ হয়। ওই যে 8টা নিউক্লিয়াস, সেটা 7টা কোষের মধ্যে সেগুলো কিন্তু আবদ্ধ হচ্ছে। এবং ডিম্বক মূল প্রান্তে 3টি প্রতিপাদ কোষ। তাহলে এই যে 7টা কোষ, সেগুলো কোথায় কোথায় বিন্যস্ত থাকে সেটা যদি আমরা দেখি, তাহলে ডিম্বক মূল প্রান্তে 3টি প্রতিপাদ কোষ, যেগুলো সমান আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। তারপরে ডিম্বক রন্ধ্র প্রান্তে যদি আমরা দেখি, সেখানে কি দেখতে পাবো, একটি ডিম্বাণু আছে এবং তার সঙ্গে 2টি সহকারী কোষ আছে। একদম মাঝে যেটা আমরা দেখতে পাচ্ছি বড় আকৃতি, সেটাই হচ্ছে কি আমাদের ডিম্বাণু, আর তার সাইডে 2টো ছোট ছোট কোষ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের না সহকারী কোষ। এই যে একসঙ্গে এদেরকে, একটা ডিম্বাণু এবং 2টি সহকারী কোষ যেটা আছে, তাদেরকে আমরা একত্রে বলে থাকি গর্ভযন্ত্র। যদি আমরা ডায়াগ্রামের দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এটাই হচ্ছে আমাদের ডিম্বাণু, আর এই সাইডে 2টো হচ্ছে কি আমাদের সহকারী কোষ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে 3টে কোষ, সমান আকৃতি বিশিষ্ট প্রায়, এদেরকে বলা হয় প্রতিপাদ কোষ। আর এই যে মাঝে একটা কোষ আছে যেখানে 2টো নিউক্লিয়াস উপস্থিত আছে, এদেরকে আমরা বলে থাকি কি কেন্দ্রীয় কোষ, যেটাই আমার পোলার নিউক্লিয়াস নামে পরিচিত, এবং এটাই পরবর্তীতে ডেফিনেটিভ নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে আমরা পরিণতিটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রথমে একটা কোষের মধ্যে একটাই নিউক্লিয়াস অবস্থান করছে, তারপরে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার আমাদের ক্যারিওকাইনেসিস সম্পন্ন হওয়ার পর সেখানে মোট 8টা নিউক্লিয়াস গঠন হয়েছে, এবং সেই 8টা নিউক্লিয়াস থেকে আমাদের কি হয়েছে, একটি পরিণত স্ত্রীলিঙ্গধর বা ভ্রূণস্থলী গঠন হয়েছে। এরপর আমরা যাব পরের কোশ্চেনে, দ্বিতীয় কোশ্চেনের শুরুতে যদি আমরা দেখি, সেখানে আছে আর্কিওপটেরিক্সের 2টি সরীসৃপ বৈশিষ্ট্য এবং একটি পক্ষী বৈশিষ্ট্য লেখো। কোশ্চেনটা হচ্ছে এটাই, আর্কিওপটেরিক্সের 2টি সরীসৃপ বৈশিষ্ট্য এবং একটি পক্ষী বৈশিষ্ট্য লেখো। তো এখানে আমরা লিখেছি আর্কিওপটেরিক্সের 2টি সরীসৃপ বৈশিষ্ট্য। আমরা জানি সরীসৃপদের কি হচ্ছে না, যে অস্থিগুলো থাকে সেগুলো নিরেট হয়ে থাকে, সেগুলো ফাঁপা নয়, কিন্তু পক্ষীদের ক্ষেত্রে আমরা জানি কি অস্থিগুলো ফাঁপা হয়ে থাকে। তো এখানে সরীসৃপ বৈশিষ্ট্যের মধ্যে প্রথম কি হচ্ছে, আর্কিওপটেরিক্সের যে অস্থিগুলো সেগুলো নিরেট হয়, সেগুলো ফাঁপা নয়। 2 নম্বর হচ্ছে কি চোয়ালে সম আকৃতির দাঁত থাকে। তাহলে আমরা জানি সরীসৃপদের দাঁত উপস্থিত থাকে, কিন্তু পক্ষীদের কিন্তু দাঁত উপস্থিত থাকে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্কিওপটেরিক্সদের মধ্যেও কিন্তু সেই দাঁত উপস্থিত ছিল। আর 3 নম্বর হচ্ছে অগ্রপদগুলিতে নখর বর্তমান থাকে। আমরা জানি কি যারা সরীসৃপ হয়, যেমন কুমির বা আমরা যদি গিরগিটিকে দেখি, তো এদের ক্ষেত্রে কি থাকে, অগ্রপদে নখর উপস্থিত থাকে। তো সেই নখরগুলো কিন্তু, নখর মানে নখ যেটা, তো সেই নখ উপস্থিত থাকে। তো এটা হচ্ছে সরীসৃপ বৈশিষ্ট্য। তো যে কোনো 2টো দিতে বলেছে, আমি 3টে এখানে দিয়েছি। পরে হচ্ছে আর্কিওপটেরিক্সের একটি পক্ষী বৈশিষ্ট্য, একটা দিতে বলেছি, আমি 3টে দিয়েছি, যে কোনো একটা লিখলেই হবে। দেহে পালক বর্তমান, অগ্রপাত ডানায় রূপান্তরিত এবং চোয়াল চঞ্চুতে রূপান্তরিত। আমরা জানি পাখিদের দেহে এই পালক থাকে এবং অগ্রপাত এদের ডানায় রূপান্তরিত হয়, আর সেই সঙ্গে সঙ্গে এদের চোয়ালও কিন্তু থাকে না, সেটা চঞ্চুতে রূপান্তরিত হয়। তো এটাই ছিল আমাদের দ্বিতীয় কোশ্চেন। এবার আমরা যাব দ্বিতীয় কোশ্চেনের অথবা একটা আছে। দ্বিতীয় কোশ্চেনে অথবা যেটা আছে, সেখানে আমাদেরকে কোশ্চেনে বলেছে সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সমসমস্ত অঙ্গ সম্পর্কে একই মৌলিক গঠন বিশিষ্ট। সমসমস্ত যদি আমরা টার্মসটাকে ভাঙি, তাহলে সম মিন্স একই, আর সমস্ত মানে সমস্ত কথাটা এসে সংস্থা থেকে, মানে গঠন যেটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একই মৌলিক গঠন বিশিষ্ট, তাহলে সমসমস্ত কথাটা আমরা ভেঙে পেলাম একই গঠন। তাহলে এখানে সেটাই লিখেছি যে একই মৌলিক গঠন বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন কাজের জন্য, কিন্তু তাদের বসবাসের স্থল ভিন্ন ভিন্ন হওয়ার জন্য তাদের অভিযোজিত হতে হয়েছে। আর সেই অভিযোজিত হতে গিয়ে তাদের সেই যে গঠন একই হলেও তাদেরকে কিন্তু বিভিন্ন রকম কাজের জন্য রূপান্তরিত হতে হয়েছে। তো সেইটাই এখানে বর্ণনা করা হচ্ছে যে একই মৌলিক গঠন বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন কাজের জন্য অভিযোজিত অঙ্গসমূহকে আমরা কি বলবো, সমসমস্ত অঙ্গ বলবো। এর উদাহরণ আমরা দিয়েছি। আচ্ছা, উদাহরণের ক্ষেত্রে যে কোনো একটা দিলেই হবে, কিন্তু এখানে আমি 2টো উদাহরণ দিয়েছি, কারণ একটা হচ্ছে শর্ট কোশ্চেন এখান থেকে হতে পারে যে প্রাণীদের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে সমস্ত অঙ্গের উদাহরণ দাও। তো উপরেরটা প্রাণীদের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে উদ্ভিদের জন্য। মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ, তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা, এই সবগুলোকে যদি আমরা দেখি, এরা সবই কিন্তু অগ্রপদের রূপান্তর।
এবং এদের সবার কাছেই কিন্তু কমন কিছু অস্থি দেখা যায়, যেগুলো হচ্ছে কি হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জিয়াস। আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে যখন অস্থি পড়েছি আমরা ক্লাস 11-এ, সেখানে আমরা দেখেছি এই বিষয়গুলোকে। তো এই সমস্ত অস্থিগুলো আমরা দেখতে পাই অগ্রপদে বা হাতে। আর দ্বিতীয়টা হচ্ছে বৌগেনভেলিয়ার কাঁটা এবং কুমড়োর আকর্ষ। এরা সবাই কিন্তু কাণ্ডের রূপান্তর। এরা হচ্ছে কাণ্ডের রূপান্তর, কাণ্ড থেকেই কিন্তু এদের উৎপত্তি ঘটেছে। এরপর আমরা সমবৃত্তীয় অঙ্গ দেখতে পাচ্ছি। সমবৃত্তীয় অঙ্গ কি না একই প্রকার কার্য সম্পন্ন করে। বৃত্তীয়, বৃত্তীয় কথাটা এসছে কিন্তু বৃত্ত থেকে, যেটা হচ্ছে কি আমাদের যে বৃত্তি পরীক্ষা হতো, তো বৃত্তি বা এমনি যে কোনো কাজকে আমরা বৃত্তি বলে থাকি। তো সেই যে বৃত্তি যদি কাজ একই হয় তখন সেটাকে সমবৃত্তীয় অঙ্গ বলা হয়। এখানে বলছি কি একই প্রকার কার্য সম্পন্ন করে কিন্তু গঠনগত ও উৎপত্তিগতভাবে পার্থক্যযুক্ত অঙ্গসমূহকে আমরা কি বলবো, সমবৃত্তীয় অঙ্গ বলবো। যেমন পাখির ডানা, পতঙ্গের ডানা এবং বাদুড়ের ডানা তিনজনে কিন্তু একে উড্ডয়নে সাহায্য করে, কিন্তু উড্ডয়নে সাহায্য করলে এদের সবার গঠন কিন্তু এক নয়। তো এটাই হচ্ছে কি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। এর পরের কোশ্চেন আমরা যাব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কি জৈব বিবর্তনের সপক্ষে ভ্রূণতত্ত্বে ঘটিত প্রমাণ সংক্ষেপে আলোচনা করো। এখানে জৈব বিবর্তনের সপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ, তো ভ্রূণতত্ত্ব বিষয়টা আমরা আগে দেখব। যেখানে হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জীবের ভ্রূণের বৃদ্ধি এবং তার পূর্ণতা প্রাপ্তির ক্রমিক পরিবর্তন, অর্থাৎ কীভাবে সে পূর্ণতা প্রাপ্তি লাভ করছে, তার যে ক্রমিক পরিবর্তন, ধীরে ধীরে পরিবর্তন ঘটছে পর্যায়ক্রমে, সেটাকে অধ্যয়ন করাকেই বলা হয় ভ্রূণতত্ত্ব। এই ভ্রূণতত্ত্ব অধ্যয়নের মাধ্যমে আমরা বিবর্তনের ইতিহাসকে সহজে জানতে পারি। যদি আমরা দেখি এখানে সপক্ষে যুক্তি আমাদেরকে চেয়েছে, সেই প্রমাণগুলোকে কি, প্রথম হচ্ছে কি প্রাথমিক পরিস্ফুরণের সামঞ্জস্য, অর্থাৎ কোনো যে কোনো জীবের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই আমরা যদি দেখি, সেই প্রাণীগুলোর নিষেকের পর আমরা জানি জাইগোট গঠিত হয় এবং সেই জাইগোট থেকে ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়ে সেগুলো কি হচ্ছে কালক্রমে 8 কোষ বিশিষ্ট মরুলা, 16 কোষ বিশিষ্ট ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলা গঠন করে। এই গ্যাস্ট্রুলা আবার কি জানি আমরা 2 থেকে 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। যদি 2 স্তর বিশিষ্ট হয় সেগুলোকে ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয়। যেমন আমরা জানি নিডারিয়া, টিনোফোরা, পরিফেরা, এরা সবাই কি হচ্ছে ডিপ্লোব্লাস্টিক প্রাণী হয়ে থাকে। ক্লাস 11-এ আমরা প্রাণী রাজ্যে পড়েছি। তারপর আবার আমরা দেখতে পাচ্ছি যে 3 স্তর বিশিষ্ট যদি ভ্রূণ পর্দা গঠিত হয় তখন সেটাকে আমরা বলে থাকি ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। এর উদাহরণ কি প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে করডাটা পর্যন্ত সমস্ত প্রাণীরাই কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক হয়ে থাকে। তাহলে এই যে ডিপ্লোব্লাস্টিক বা ট্রিপ্লোপ্লাস্টিক, অর্থাৎ 2টো করে ভ্রূণ পর্দা বা 3টে করে ভ্রূণ পর্দা, এটা কিন্তু সমস্ত প্রাণীর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি। বা মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলার গঠন, এগুলো কিন্তু আমরা সবার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এটা কিন্তু এটাই প্রমাণ করে যে সমস্ত প্রাণী একই সোর্স থেকে বা একই উৎস থেকে উৎপন্ন হয়েছে, নাহলে কিন্তু সবার ক্ষেত্রেই আমরা ডিপ্লোব্লাস্টিক বা ট্রিপ্লোব্লাস্টিক ঘটনা দেখতে পেতাম না। এরপরে বলছে মেরুদণ্ডীদের ক্ষেত্রে আমরা যদি পৃথকভাবে বলি, তাহলে মেরুদণ্ডীদের প্রাণীদের যে ভ্রূণের গঠন, সেই প্রাথমিক গঠনটাকে যদি আমরা দেখি তাহলে সেখানে একটা সাদৃশ্য আমরা দেখতে পাবো। কীরকম দেখি, যদি আমরা মাছ, উভচর বা সরীসৃপ বা পক্ষী বা স্তন্যপায়ীদের ভ্রূণটাকে তুলনামূলকভাবে আলোচনা করি, পর্যবেক্ষণ করি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো সবাই কিন্তু সমান আকৃতি বিশিষ্ট এবং এদের সবার ক্ষেত্রেই কিছু অঙ্গ দেখা যায়, যেমন ফুলকা ছিদ্র। তো সবার ক্ষেত্রে কিন্তু ভ্রূণের প্রথম বৃদ্ধির শুরুতে কিন্তু ফুলকা ছিদ্র উপস্থিত থাকে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাবো যে এই ফুলকা ছিদ্র সরীসৃপ এবং পক্ষী বা মেরুদণ্ডীদের স্তন্যপায়ীদের ক্ষেত্রে সেটা কিন্তু পরিণত হয় ফুসফুসে পরিণত হয়, কিন্তু মৎস্য এদের ক্ষেত্রে কিন্তু সেটা পরিণত হয় না, সেটা ফুলকা ছিদ্র রূপেই থেকে যায়। তারপর লেজের গল্প, যেটা কি হচ্ছে আমরা জানি, সে একটা গল্পই আছে যে ডারউইন বলেছিলেন যে মানুষেরও এক সময় লেজ ছিল, মানুষও বাদুড় জাতীয় কোনো প্রাণী থেকে উৎপত্তি হয়েছে। তো লেজ, এখানে কিন্তু আমরা সেই লেজের গল্পই দেখতে পাচ্ছি, যেহেতু সবারই কিন্তু এই যতগুলো প্রাণীর কথা বলা হলো সবারই কিন্তু ভ্রূণ অবস্থায় লেজ উপস্থিত ছিল, কিন্তু কালক্রমে সেটা কি হচ্ছে বিলুপ্ত হয়ে যখন পূর্ণতা প্রাপ্তি লাভ করে তখন কিন্তু মানুষের ক্ষেত্রে বা স্তন্যপায়ীর ক্ষেত্রে বা লেজ কিন্তু দেখা যায় না। আচ্ছা, অমেরুদণ্ডী প্রাণীদের লার্ভার সাদৃশ্য, আমরা যদি দেখি কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে যাদের লার্ভাও কিন্তু অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। যেমন অ্যানিলডা ও মোলাস্কা প্রাণীদের ক্ষেত্রে একই প্রকারের ট্রোকোফোর লার্ভা বর্তমান থাকে। একাইনোডার্মাটা এবং কর্ডাটাদের লার্ভা দশার মধ্যেও একটা সাদৃশ্য দেখা যায়। এই সমস্ত ঘটনাগুলোই কিন্তু প্রমাণ করে যে সবাই একই পূর্বপুরুষের থেকে উৎপন্ন হয়েছে।
যদি আমরা দেখি এই উপরোক্ত প্রমাণগুলি থেকে বিজ্ঞানী আর্নস্টেকেল কিন্তু বায়োজেনেটিক ল দিয়েছিলেন, যেখানে বলা হয়েছে অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি জাতিজনী, ব্যক্তিজনী জাতিজনীকে নির্দেশ করে বা ফিরিয়ে আনে। তো এই ছিল আমাদের 3 নাম্বার কোশ্চেন। এবার আমরা যাব নেক্সট কোশ্চেনে। এখানে 4 নাম্বার কোশ্চেন যেটা দিয়েছে, মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর সংক্রমণকে সংক্ষেপে আলোচনা করো। ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয় আমরা জানি, এবং ম্যালেরিয়া রোগের যে প্যাথোজেন অর্থাৎ জীবাণু, তার নাম আমরা জানি প্লাজমোডিয়াম, এবং প্লাজমোডিয়ামের অনেকগুলো স্পেসিস আছে। তো যাই হোক, আমাদের সেদিকে আলোচনা নয়, আমাদের মানবদেহে ম্যালেরিয়ার পরজীবীর সংক্রমণ সম্পর্কে আলোচনা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর সংক্রমণ দশাটি হলো স্পোরোজয়েড দশা। তাহলে মানবদেহে যেটা সংক্রমণ ঘটাবে সেই দশাটার নাম হয় কি? স্পোরোজয়েড দশা। প্লাজমোডিয়ামেরই এটা একটা দশা, এবং এরা মানুষের দেহে কি করে না অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন করে, যেটাকে আমরা বলে থাকি সাইজোগনি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ম্যালেরিয়ার জীবনচক্রের আমরা 3টে দশা এখানে দেখতে পাবো। সব প্রথমে হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। বলছে কি ম্যালেরিয়া পরজীবী যখন কিভাবে আক্রমণ করে বা কিভাবে সংক্রমণ ঘটায়। প্রথমে অ্যানোফিলিস, স্ত্রী অ্যানোফিলিস মশকই যে অন্য কোনো রোগাক্রান্ত ব্যক্তির দেহ থেকে ম্যালেরিয়ার জীবাণুকে বহন করে নিয়ে এসছে। তাহলে সেই সংক্রামিত স্ত্রী অ্যানোফিলিক মশকই যখন সুস্থ ব্যক্তির দেহে দংশন করে, তখন সে কিন্তু তার দেহের মধ্যে বা রক্তের মধ্যে প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড দশাটিকে প্রবেশ করিয়ে দেয়। এই স্পোরোজয়েড দশা রক্তের মাধ্যমে স্পোরোজয়েড দশাগুলি কোথায় প্রবেশ করে? মানুষের যকৃতে এসে পৌঁছায়, এবং যকৃতে কোষের মধ্যে এরা বাসা বাঁধে। সেখানে প্রায় 42 মাইক্রোমিটার ব্যাসযুক্ত গোলাকার সাইজন্ট গঠন করে। তো গোলাকার সাইজন্ট কি না, সাইজন্ট একটা আবরণী যার মধ্যে কি হচ্ছে এই প্লাজমোডিয়ামটা অবস্থান করে। এরপর সেখানে কি হবে? সাইজোগনি প্রক্রিয়া অর্থাৎ বহু বিভাজন শুরু হবে, এবং বহু বিভাজন পদ্ধতিতে এটা বিভাজিত হয়েছে প্রায় 12,000টি কী করবে? ক্রিপ্টোমেরোজয়েড এরা গঠন করবে। এই যে ক্রিপ্টোমেরোজয়েডগুলো গঠন করলো, তাদের মধ্যে যারা আকারে ছোট হয় তাদেরকে বলা হয় মাইক্রোমেরোজয়েড, আর যারা আকারে বড় হয় তাদেরকে বলা হয় ম্যাক্রোমেরোজয়েড। এইভাবেই কিন্তু প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি প্রক্রিয়াটি সম্পন্ন হয়। বলছি এটা সম্পন্ন হতে প্রায় 8 দিন সময় লাগে, এবং 8 দিন পরে গিয়ে এরা যখন এই সাইজন্টকে ফাটিয়ে যকৃৎ কোষ থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সেগুলো কি করে? আরবিসিকে আক্রমণ করে, রক্তের মধ্যে প্রবেশ করে আরবিসিকে আক্রমণ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় দশা যেটা আছে বা দ্বিতীয় পর্যায় যেটা আছে, সেটা হচ্ছে কি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইট মানে আমরা জানি আরবিসিকে এরিথ্রোসাইট বলা হয়। তাহলে এখানে বলছি ক্রিপ্টোমেরোজয়েডগুলি আরবিসিকে আক্রমণের পর ফ্যাগোট্রপি পদ্ধতিতে হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনকে ভক্ষণ করে, এবং ভক্ষণ করার পর এরা বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ওরা অ্যামিবয়েড চলনে সক্ষম হয়, এবং এই দশাটাকে আমরা কি বলি? ট্রফোজয়েড। ট্রোফোস মিন্স খাদ্য। তাহলে যেহেতু এই পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করেছে, তাই এই দশাটাকে আমরা বলি ট্রফোজয়েড। এই ট্রফোজয়েডের মধ্যে তখন কি হয়? ওই একটি গহ্বর সৃষ্টি হয়, যেখানে কি হচ্ছে না, সাইটোপ্লাজমগুলো প্রান্তের দিকে সরে যায়, নিউক্লিয়াস সহ এটা প্রান্তের দিকে সরে যায়। নিউক্লিয়াসটা যেহেতু একটা ঘন অংশ কোষের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে, তাই সেটা আংটির মাথাতে যেমন একটা কি হচ্ছে ঘন মানে মোটা অংশ দেখতে পাই, তো সেরকমটা দেখতে লাগে। তো এই দশাটাকে আমরা এই অবস্থায় আমরা বলি সিগনেট রিং দশা। এই দশায় কি হয় না, এরা হিমোজয়েন দানা সঞ্চয় করতে শুরু করে। হিমোজয়েন দানাকে কিন্তু এর মধ্যে সঞ্চয় হতে দেখতে পাবো। এরপর বলছি এরা 36 থেকে 40 ঘন্টা এই ট্রোফোজয়েড দশায় কি হচ্ছে অবস্থান করে, এবং এই সময় এরা কি করে? সাইজন্ট গঠন করে। সাইজন্ট গঠনের মাধ্যমে আবার পুনরায় বহু বিভাজন সম্পন্ন করে, যেটাকে আমরা সাইজোগনি বলে থাকি। সেই সাইজোগনি পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড মেরোজয়েড গঠন করে। এই যে মেরোজয়েডগুলি গঠিত হলো, আগেরটায় ক্রিপ্টোমেরোজয়েড গঠন হয়েছিল, এটাতে কিন্তু মেরোজয়েড গঠন হলো, এবং এই মেরোজয়েডগুলি পরিণত হলে তারা আরবিসিকে বিদীর্ণ করে হিমোজয়েন দানাগুলোকে মুক্ত করে দেয়, যার মধ্যে কি উপস্থিত থাকে? অধিবিষ বা টক্সিক উপস্থিত থাকে, যেগুলো কি করে? আমাদের পেশি সংকোচনকে দ্রুত সম্পন্ন করে, যার কারণে কিন্তু আমাদের কাঁপুনি দিয়ে এই সময়ে জ্বর আসে। তাহলে এটা গেল আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি দশা। এরপর হচ্ছে গ্যামেটোগনি দশা। গ্যামেটোগনি দশাতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে 3 নাম্বার দশা যেটা, সেটা হচ্ছে উৎপন্ন মেরোজয়েডগুলি পরবর্তীতে গ্যামেটোসাইট দশায় উত্তীর্ণ হয়।
এই ঘটনাকে আমরা গ্যামেটো বলি। তাহলে মেরোজয়েড দশা যখন গ্যামেটোসাইটে পরিণত হয় তখন সেটাকে আমরা গ্যামেটোগনি বলে থাকি। আর এই গ্যামেটোগনিগুলোর মধ্যে গ্যামেটোগনির সময় যে গ্যামেটোসাইটগুলো উৎপন্ন হয় সেই পুং গ্যামেটোসাইটগুলো যদি আকারে ছোট হয় তাই এটাকে আমরা মাইক্রো গ্যামেটোসাইট বলি। আর স্ত্রী গ্যামেটোসাইটগুলো আকারে বড় হয় এদেরকে আমরা ম্যাক্রো গ্যামেটোসাইট বলে থাকি। এই হলো আমাদের গ্যামেটোগনি দশা। এটাই হচ্ছে মানুষের দেহে ম্যালেরিয়ার সংক্রমণ। এই সংক্রমণের শেষে এই যে গ্যামেটোসাইটগুলো সেগুলো কি হয় না, যে অসুস্থ ব্যক্তি, আক্রান্ত ব্যক্তি, তার কি হচ্ছে প্রান্তীয় ভাগে, দেহের প্রান্তীয় ভাগে যে শিরা বা ধমনীগুলো উপস্থিত থাকে অর্থাৎ রক্তবাহগুলো উপস্থিত থাকে সেই অংশে অবস্থান করে। ফলে যখন একটা মশা তাকে আক্রমণ করে বা দংশন করে সেই মশার দেহে সেটা কিন্তু প্রবেশ করে যায় এবং সেই মশাটা আবার সংক্রমিত হয়ে যায়। এরপর সে আবার নতুন করে কোনো ব্যক্তিকে দংশন করবে, সেখানে সে সংক্রমণ ঘটাবে। তো এই ছিল আমাদের আলোচনা। এবার আমরা দেখতে পাচ্ছি ওই কোশ্চেনের সঙ্গে অথবা দিয়ে একটা কোশ্চেন দিয়েছে, যেখানে কোশ্চেনটা আছে বর্জ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা লেখো। বর্জ্য প্রক্রিয়াকরণ বলতে আমরা কি বুঝি? এক কথাতে আমরা এটাকে বলি সিওয়েজ ট্রিটমেন্ট, যেটা একটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে। তাহলে সিওয়েজ ট্রিটমেন্টের আমরা তিনটে পর্যায় বা তিনটে ধাপ দেখতে পাই, যেখানে প্রথম পদ্ধতিটাকে আমরা বলে থাকি, পর্যায়টাকে বলে থাকি ভৌত পদ্ধতি, দ্বিতীয়টাকে বলা হয় গৌণ পদ্ধতি বা এটাকে আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্টও বলে থাকি বা অণুজীব পদ্ধতিও বলা হয়, জৈব পদ্ধতিও বলা হয়। আর 3 নম্বরে হচ্ছে রাসায়নিক পদ্ধতি। যাই হোক, আমাদের যেটা আলোচনা আমাদের অণুজীবের ভূমিকা বলেছে, তাই এটাকে আমরা দ্বিতীয় পর্যায়ের মধ্যে দেখব। তাই একে আমরা কি বলি? বায়োলজিক্যাল ট্রিটমেন্টও বলে থাকি। এই পর্যায়ে কি হয়, নর্দমার জল মধ্যস্থ দ্রবীভূত বিভিন্ন জৈব পদার্থকে আমরা বায়োজীবী অণুজীবের দ্বারা জারিত করব এবং জারিত করে সেগুলোকে নষ্ট করে আমরা পরিশুদ্ধ করব। তো এটা আমরা দুটো পদ্ধতিতে করে থাকি। প্রথমটা হচ্ছে ট্রিকলিং ফিল্টার পদ্ধতি বা সিস্টেম। এই পদ্ধতিতে নর্দমার জলকে 5 থেকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত পাথরপূর্ণ জলাধারের উপরে ফেলা হয়। এখানে আমরা প্রথমে ট্রিকলিং ফিল্টার সম্পর্কে বর্ণনা দিয়েছি, যেখানে হচ্ছে কি ট্রিকলিং ফিল্টারের ক্ষেত্রে কি ইউজ করা হয় না, একটা ফিল্টার সিস্টেম যেখানে ট্যাঙ্কের মধ্যে আমরা কি করি 5 থেকে 10 সেন্টিমিটারের কিছু নুড়ি পাথরকে আমরা রেখে দিই এবং সেইগুলোর মধ্যে আমরা কি করি কিছু সবাত শোষণকারী ব্যাকটেরিয়া অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যারা শ্বসন সম্পন্ন করে সেরকম কিছু ব্যাকটেরিয়াকে আমরা রেখে দিই, যেগুলো কি করে ওই পাথরের গায়ে চারিদিকে আবৃত অবস্থায় থাকে। যখনই আমরা নর্দমার জলকে ওর মধ্যে প্রবেশ করাই তখনই সেটা কি করে না, ওই জলে দ্রবীভূত জৈব পদার্থকে জারিত করতে শুরু করে। এর ফলে কি হচ্ছে, নর্দমার জলে প্রায় 80% জৈব পদার্থ অপসারিত হয়। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কি সক্রিয় স্লাজ পদ্ধতি। তাহলে দ্বিতীয় যে পদ্ধতিটা সেটাকে বলা হয় সক্রিয় স্লাজ পদ্ধতি। এই পদ্ধতিতে কি করি আমরা না, এটাও একটা ট্যাঙ্কের মধ্যে সম্পন্ন করা হয়, যেখানে বলছি কি না প্রাথমিক অধঃক্ষেপণ, অর্থাৎ আমরা যদি ভৌত পদ্ধতিটাকে দেখি সেখানে একটা প্রাথমিক অধঃক্ষেপণ জলাধার বা ট্যাঙ্ক থাকে। সেই ট্যাঙ্ক থেকে আমরা নর্দমার জলকে কোথায় পাঠাবো না, গৌণ প্রক্রিয়াকরণ ট্যাঙ্কের মধ্যে পাঠাবো বা জলাধারের মধ্যে পাঠাবো। সেখানে কি করব, আমরা বায়ু চলাচলের জন্য বুদবুদ আকারে বায়ু সংযোজন করব অন্য ট্যাঙ্কের থেকে। আর সেই সঙ্গে সঙ্গে আমরা কি করব, প্রাথমিক স্লাজকে সক্রিয় স্লাজ হিসেবে, অর্থাৎ কি হচ্ছে কিছু এমন বর্জ্য পদার্থ আমরা সেখানে যোগ করব যেগুলোর মধ্যে কি থাকবে, প্রচুর পরিমাণে বায়োজীবী যে ব্যাকটেরিয়াগুলো অবস্থান করে বা অণুজীব থাকে তারা সেখানে যেন বসবাস করতে পারে। তো সেগুলোকে উপস্থিতিতে কি হয় না, এই নর্দমার জলের মধ্যে যে সমস্ত স্লাজ বা জৈব পদার্থ দ্রবীভূত ছিল সেগুলোকে জারিত করে ফেলে এবং জলের প্রায় সমস্তটাই এটা কি করে, বিশুদ্ধ করে ফেলে। তো এই ছিল আমাদের জৈব প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা। আমরা পরবর্তী কোশ্চেনে আসব। পরবর্তী কোশ্চেন 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ রেপ্লিকেশনের ধাপ সমূহ বর্ণনা করো। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের ধাপ সমূহকে আমরা আলোচনা করছি। আমরা জানি কি আমাদের সিলেবাসে যে ডিএনএ রেপ্লিকেশন আছে সেটা সেমি কনজারভেটিভ প্রকৃতির হয়ে থাকে। তাহলে সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশনের যে ধাপগুলি সেগুলোকে আমরা এখানে আলোচনা করেছি। প্রথম হচ্ছে সূচনা, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন কীভাবে সূচনা হয়। সবারই এই প্রক্রিয়াটা মোটামুটি জানা আছে, তবুও আমরা একবার ডিসকাস করব এখানে আমাদের কোশ্চেনের মধ্যে। প্রথমে হয় কি না, ডিএনএর একটি বিশেষ অংশে কিন্তু এই ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, যে কোনো জায়গা থেকে শুরু হবে না। তো যে অংশে থেকে শুরু হয় সেটাকে আমরা অরি বলি বা অরিজিন অফ রেপ্লিকেশন বলি, বা এটাকে আমরা রেপ্লিকনও বলতে পারি। বলছি এই অংশে ডিএনএ রেপ্লিকেশনের সূচনা ঘটে। অরি অংশে কি হয়, প্রথমে টোপো আইসোমারেজ উৎসেচক ও যে হেলিক্যাল স্ট্রাকচার অর্থাৎ যে প্যাঁচানো একটা গঠন থাকে সেই প্যাচগুলোকে খুলে দিয়ে তাকে একটা সোজা দ্বিতন্ত্রী ডিএনএতে পরিণত করে। দ্বিতীয়ত কি হচ্ছে না, হেলিকেজ নামক একটা উৎসেচক থাকে যেটা কি করে দ্বিতন্ত্রী ডিএনএ এর তন্ত্রী দুটিকে পৃথক করে দেয়, অর্থাৎ যে দুটো তন্ত্রী একত্রে জোটবদ্ধ অবস্থায় ছিল হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে নাইট্রোজেন বেসগুলোকে যুক্ত রেখেছিল, তো সেই তন্ত্রীটাকে পৃথক করে দেয়।
এরপর কি হয়, যখনই তন্ত্রী পৃথক হয়ে যায় তখনই এসএসবিপি অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন সেটা কি করে, ওই পৃথক হয়ে যাওয়া তন্ত্রীগুলিকে আবৃত করে ফেলে, ফলে যাতে করে এরা পুনরায় জোটবদ্ধ হতে না পারে। এরপরের স্টেপে এরা কি করে না, তন্ত্রী দুটি যে অংশে পৃথক হয়েছে সেখানে একটা ওয়াই আকৃতির অংশ গঠন হয়, যেটাকে আমরা রেপ্লিকেশন ফর্ক বলি। তো এই রেপ্লিকেশন ফর্ক গঠিত হওয়ার পর টেমপ্লেট ডিএনএ শৃঙ্খলের উপরে 5 থেকে 15 নিউক্লিওটাইড বিশিষ্ট, কোন নিউক্লিওটাইড, রাইবো নিউক্লিওটাইড বিশিষ্ট একটা আরএনএ প্রাইমার এখানে যুক্ত হয়, যেটা আরএনএ প্রাইমেজ যুক্ত করতে সাহায্য করে। দ্বিতীয় যেটা ধাপ সেটা হচ্ছে কি শৃঙ্খল দীর্ঘীকরণ। তাহলে সূচনা যখন হয়ে গেছে ডিএনএ রেপ্লিকেশনের, এবার ডিএনএ রেপ্লিকেশনের সংশ্লেষ ঘটাতে হবে এবং শৃঙ্খলটাকে দীর্ঘকরণ করতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ পলিমারেজ 3 এখানে একটা বড় ভূমিকা পালন করে। সে কী করে, ওই যে আরএনএ প্রাইমারে যুক্ত করেছিলাম আমরা সূচনা পর্যায়ে, সেই আরএনএ প্রাইমারের 3 প্রাইম প্রান্তে অবস্থিত যে মুক্ত ওএইচ গ্রুপটা থাকে, সেই মুক্ত ওএইচ গ্রুপের সঙ্গে টেমপ্লেট শৃঙ্খল মানে যে শৃঙ্খলটার অনুরূপ কপি, আমরা ডুপ্লিকেট কপি তৈরি করছি সেটাকে বলে টেমপ্লেট শৃঙ্খল। সেই টেমপ্লেট শৃঙ্খলের সম্পূরক মিনস যেখানে কি হচ্ছে, আমরা জানি কি অ্যাডিনিন থাকলে তার সঙ্গে থাইমিন, গুয়ানিন থাকলে তার সঙ্গে সাইটোসিন, তো সেরকম সেগুলোকে বলা হয় কি সম্পূরক। তো সেই সমস্ত সম্পূরক ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডগুলোকে কি করবে, পরপর যুক্ত করবে। কে করবে এটা, ডিএনএ পলিমারেজ 3। এই যুক্ত করার মাধ্যমে সে কী করবে, একটা নতুন ডিএনএ সংশ্লেষ করবে। এই ডিএনএ সংশ্লেষের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা কি হচ্ছে, সবসময় কিন্তু 5 প্রাইম তো 3 প্রাইম অভিমুখেই সম্পন্ন হয়। এবং আমরা দেখতে পাবো যে রেপ্লিকেশন ফর্ক অংশের যে দুটো ডিএনএ টেমপ্লেট পৃথক হয়ে গেল, টেমপ্লেট তন্ত্রী, তাদের একটাতে কিন্তু কন্টিনিউয়াসলি অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে এবং অপরটাতে কি হচ্ছে বিচ্ছিন্নভাবে ডিএনএ সংশ্লেষ ঘটবে। তো যে অপত্য তন্ত্রীটিতে নিরবিচ্ছিন্নভাবে ডিএনএ সংশ্লেষ হয় সেটাকে আমরা বলে থাকি লিডিং তন্ত্রী। আমরা আগে একটা কোশ্চেন দেখেছিলাম আগের ভিডিওতে, যে SAQ1 টাইপস কোশ্চেনে, সেখানে ছিল লিডিং তন্ত্রী ও ল্যাগিং তন্ত্রী বলতে কী বোঝো, সেখানে আমরা ডেসক্রাইব করেছি। আবারও একবার এখানে আসছে যে অপত্য তন্ত্রীতে যেটা নিরবিচ্ছিন্নভাবে সংশ্লেষিত হয় তাকে আমরা লিডিং তন্ত্রী বলি, আর যেটা বিচ্ছিন্নভাবে সংশ্লেষিত হয় সেটাকে ল্যাগিং তন্ত্রী বলি। এই যে বিচ্ছিন্নভাবে যে খণ্ড খণ্ড আকারে কি হচ্ছে তৈরি হচ্ছে, সংশ্লেষিত হচ্ছে, এদেরকে আমরা বলে থাকি ওকাজকি খণ্ডক। এরপরে ডিএনএ পলিমারেজ 1, তাহলে যখন আমাদের এদিকে ডিএনএ সংশ্লেষ ঘটছে, ঠিক সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রতিবারই যখনই ওকাজকি খণ্ডক তৈরি হবে প্রতিবারই কিন্তু আমার একবার করে আরএনএ প্রাইমার যুক্ত করতে হবে। তাহলে সেই আরএনএ প্রাইমারগুলো আরএনএর অংশ, সেটা ডিএনএর অংশ নয়, তাহলে ওই আরএনএর অংশগুলোকে বিচ্ছিন্ন করার জন্য ডিএনএ পলিমারেজ 1 কাজ করবে এবং সে কী করবে, ওই ল্যাগিং স্ট্র্যান্ডের উপরে সংশ্লেষিত ওকাজকি খণ্ডগুলোর সঙ্গে যুক্ত আরএনএ প্রাইমারগুলিকে বিচ্ছিন্ন করবে। এই ঘটনাটাকে প্রুফ রিডিং বলা হয়। তো এখানে আমরা সেটাই লিখেছি, প্রুফ রিডিং সম্পন্ন করে। এরপরে ডিএনএ লাইগেজ, যেটাকে আমরা মলিকিউলার গ্লু বা আণবিক আঠা বলে থাকি, তার কাজ কি না, এটি ল্যাগিং স্ট্র্যান্ডের উপরে যে সংশ্লেষিত ওকাজকি খণ্ডকগুলো থাকে সেই ওকাজকি খণ্ডকগুলিকে ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে আবদ্ধ করে এবং যুক্ত করে সেখানে কি করবে, তাদেরকে সম্পূর্ণ করবে। ডিএনএ রেপ্লিকেশনের দুটো ধাপকে আমরা দেখেছি। এবার 3 নম্বর ধাপ এবং এটাই শেষ, যেটা হচ্ছে সমাপ্তি দশা। সমাপ্তি দশাতে কি হয় না, ওই যে বিভিন্ন জায়গায় যে একটা ডিএনএর উপরে কিন্তু একটা জায়গাতেই একটা অরি থাকবে তা কিন্তু নয়, বিভিন্ন অংশে বিভিন্ন অরি থাকে, অনেকগুলো অরি থাকতে পারে একটা ডিএনএর উপরে, সম্পূর্ণ ডিএনএর উপরে। তো এই যে বিভিন্ন যে অরি অংশগুলো ছিল সেই সমস্ত অংশগুলিতে যে রেপ্লিকেশন ফর্কগুলো গঠন হয়েছিল সেগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যাবে এবং মিলিত হয়ে যাওয়ার পর কি হচ্ছে, ডিএনএ প্রতিলিপিকরণ সমাপ্ত হবে। বলছি ডিএনএ প্রতিলিপিকরণের শেষে কি হবে না, দুটো টেমপ্লেট শৃঙ্খল সম্পূর্ণরূপে কিন্তু পৃথক হয়ে যাবে। সম্পূর্ণরূপে পৃথক হওয়ার ফলে এক একটা টেমপ্লেট শৃঙ্খল এক একটা সংশ্লেষিত শৃঙ্খল, যেটা সংশ্লেষিত হলো সেই টেমপ্লেট থেকে, তার সঙ্গে যুক্ত হয়ে নতুন একটা ডিএনএ গঠন করবে। তো এই ধরনের ডিএনএ রেপ্লিকেশনকে কিন্তু আমরা সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন বলে থাকি। যেহেতু আমরা সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন আলোচনা করছিলাম তাই এটাকে আমরা ডিসকাস করে দিলাম। আমরা এখানে একটা ছবি এঁকেছি, ছবিটাকে আমরা যদি দেখি তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা ডিএনএ তন্ত্রী, যেখানে হচ্ছে এখানে 3 প্রাইম প্রান্ত আছে, সেই 3 প্রাইম প্রান্তটা এরকম বেঁকে এসে এখানে 5 প্রাইমের সঙ্গে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 5 প্রাইম প্রান্ত যেটা এই বেঁকে এসে আমাদের কি হচ্ছে এই 3 প্রাইম প্রান্ত। এটা কিন্তু টেমপ্লেট ডিএনএ। আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে প্যাচ আছে, সেই প্যাচটাকে খুলছি গিয়ে টোপো আইসোমারেজ। আমরা যেগুলোকে পরপর ডিসকাস করেছি, আলোচনা করেছি, সেগুলোকে এখানে বলছি টোপো আইসোমারেজ, যেটা কি করছে এই প্যাচগুলোকে খুলে একটা স্ট্রেট চেন তৈরি করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে হেলিকেজ, যেটা কি করছে এই বন্ডগুলোকে ভাঙতে চলে যাচ্ছে, দিয়ে দুটোকে সেপারেট করে দিয়েছে।
তারপরে কি দেখতে পাচ্ছি, যখনই হেলিকেজ ওগুলোকে ভেঙে দিয়েছে সঙ্গে সঙ্গে সেখানে এসএসবিপি যুক্ত হয়ে গেছে, যেগুলো কি করছে ওই পৃথক হওয়া তন্ত্রীগুলোকে সেপারেট করে রেখেছে পরস্পরের থেকে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে আরএনএ প্রাইমার যুক্ত করা হয়েছে কোথায় না, এটা হচ্ছে কি আমাদের 5' to 3' টেমপ্লেট শৃঙ্খল, যেখানে কি হচ্ছে 5' to 3' অভিমুখে ডিএনএ সংশ্লেষ ঘটছে। এইখানে দেখো কন্টিনিউয়াসলি হচ্ছে, নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে, একদম কন্টিনিউয়াসলি চলে গেছে, একবারই মাত্র আরএনএ প্রাইমার যুক্ত করতে হয়েছে। তো এই ধরনের একে বলা হয় কি আমাদের না লিডিং তন্ত্রী। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে 5' to 3', আবার এখানে দেখতে পাচ্ছি আমরা 5' to 3', আবার দেখতে পাচ্ছি 5' to 3', মানে কি বিচ্ছিন্নভাবে হয়েছে, যেটাকে আমরা কি বলছি ওকাজকি খণ্ডক। তো এটা হচ্ছে আমাদের ল্যাগিং তন্ত্রী। আমরা এখানে যদি একটু কাছে নিয়ে যাই ক্যামেরাটাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কালিতে কিছু অংশ আছে, যে ব্ল্যাক কালিতে যে অংশগুলো আছে, এখানে একটা ব্ল্যাক কালিতে অংশ আছে, এগুলো কি সবই আরএনএ প্রাইমার। যেমন এখানে আমরা দেখিয়েছি ব্ল্যাক কালিতে আরএনএ প্রাইমারকে, ওকে, এখানে আমরা ব্ল্যাক কালিতে আরএনএ প্রাইমারকে দেখিয়েছি। তো এই হচ্ছে আমাদের টোটাল যা কিছু ডিসকাশন আমরা করেছিলাম রেপ্লিকেশনের ধাপগুলোর মধ্যে। তো এরপর আমরা যাব পরবর্তী কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। আমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 6, রস নির্ভর ও কোষ নির্ভর অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেনটা আছে রস নির্ভর এবং কোষ নির্ভর অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখো। তো এখানে আমরা 4টে পার্থক্য দেখিয়েছি। প্রথম কথা আমরা বলি রস নির্ভর অনাক্রমতা কি আর কোষ নির্ভর অনাক্রমতা কি। রস নির্ভর মানে আমরা বুঝতে পারছি কি রসের মাধ্যমে, অর্থাৎ কোনো কলা রস হতে পারে, কোনো কোষ রস হতে পারে, রক্ত হতে পারে, লসিকা হতে পারে, এরকম বিভিন্ন দেহ তরলের মাধ্যমে যদি আমাদের অনাক্রমতা গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় রস নির্ভর অনাক্রমতা। আর কোষ নির্ভর অনাক্রমতা কি, যদি কোষের দ্বারা বিভিন্ন রকম কোষ আছে, যেমন কি ম্যাক্রোফাজ কোষ হতে পারে বা টি লিম্ফোসাইট কোষ হতে পারে, যার সাহায্যে আমাদের কি হচ্ছে অনাক্রমতা গড়ে উঠবে, সেগুলোকে আমরা কি বলবো কোষ নির্ভর অনাক্রমতা। তো এখানে আমরা পার্থক্যের মধ্যে লিখেছি প্রথমেই যে রস নির্ভর অনাক্রমতা এবং কোষ নির্ভর অনাক্রমতার সবথেকে মূল পার্থক্য যেটা, সেটা হচ্ছে রস নির্ভর অনাক্রমতার ক্ষেত্রে বি লিম্ফোসাইট মুখ্য ভূমিকা পালন করে, আর কোষ নির্ভর অনাক্রমতার ক্ষেত্রে টি লিম্ফোসাইট মুখ্য ভূমিকা পালন করে। দ্বিতীয় পার্থক্য যেটা আছে যে রস নির্ভর অনাক্রমতার ক্ষেত্রে যে বি লিম্ফোসাইট, আমরা জানি বি লিম্ফোসাইট থেকে সর্বদা কী হয় আমাদের অ্যান্টিবডি গঠন হয়, অর্থাৎ আমরা যে অ্যান্টিবডি আমাদের বডিতে আছে সেই অ্যান্টিবডি গঠনের জন্য মূল দায়ী কিন্তু আমাদের বি লিম্ফোসাইট। তাই বি লিম্ফোসাইট যখন তার অনাক্রমতা প্রদর্শন করে তখন সে কিন্তু অ্যান্টিবডি সংশ্লেষণ এবং ক্ষরণের মাধ্যমেই সেটা প্রদর্শন করে। কিন্তু অপরপক্ষে আমরা যদি কোষ নির্ভর অনাক্রমতাকে দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি লিম্ফোকাইন, ইন্টারফেরন, অ্যান্টিবডি, এদের মধ্যে যে কোনোটাই কিন্তু এরা সংশ্লেষ করতে পারে এবং সেইভাবেই কিন্তু ওরা কী করে অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রমতা গড়ে তোলে। 3 নম্বর আমরা পার্থক্য দেখতে পাচ্ছি সকল প্রকার অ্যান্টিজেনের বিরুদ্ধে। রস নির্ভর অনাক্রমতা কিন্তু যে কোনো প্রকার, কারণ অ্যান্টিবডি কিন্তু কখনো স্পেসিফিক্যালি হয় না, সেটা কিন্তু যে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে ওরা লড়াই করতে সক্ষম। কিন্তু আমরা যদি দেখি কোষ নির্ভর অনাক্রমতা, সেটা কিন্তু সবার বিরুদ্ধে নয়। যেমন ইন্টারফেরনের কথা যদি বলা হয়, সেটা কিন্তু ভাইরাসের বিরুদ্ধে বা ভাইরাল প্রোটিনের বিরুদ্ধেই কিন্তু অনাক্রমতা গড়ে তোলে। তো এরকমভাবে কী হচ্ছে না, লিম্ফোকাইন, ইন্টারফেরন বা অ্যান্টিবডি এখানে যাগুলো উৎপন্ন হবে সেগুলো কোষ নির্ভর অনাক্রমতার ক্ষেত্রে বিশেষ কয়েক প্রকার অ্যান্টিজেনের বিরুদ্ধেই কিন্তু এরা অনাক্রমতা প্রদর্শন করবে। আমরা 4 নম্বর পার্থক্য যদি দেখি সেখানে কি আছে রস নির্ভরের ক্ষেত্রে, যে এই ধরনের অনাক্রমতা দেহতরল, রক্ত, রস, লসিকা ও কলারসের মাধ্যমে সম্পাদিত হয়। কিন্তু কোষ নির্ভরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই ধরনের অনাক্রমতা সরাসরি কোষের মাধ্যমে বা দেহতরলের মাধ্যমে বা উভয় মাধ্যমেই সম্পাদিত হতে পারে, কিন্তু মূল ভূমিকা পালন করবে কিন্তু কোষ। যেমন টি লিম্ফোসাইট কোষগুলোই মুখ্য ভূমিকা পালন করে বা ম্যাক্রোফাজ কোষগুলোও কিন্তু মুখ্য ভূমিকা পালন করতে সক্ষম। ওকে, এবার আমরা দেখব এর পরবর্তী কোশ্চেন যেটা আছে অথবা দিয়ে, এই 6 নম্বর কোশ্চেনের সঙ্গে সেই অথবাতে আছে কি প্যাথোজেনের। কোশ্চেনটা এটাই যে প্যাথোজেন কিভাবে রোগ সৃষ্টি করে। তার উত্তরে আমরা লিখেছি প্যাথোজেনের রোগ সৃষ্টির কৌশল, কিভাবে প্যাথোজেন রোগ সৃষ্টি করতে সক্ষম। ফার্স্ট পয়েন্টে আছে কি না, প্যাথোজেন সুস্থ ব্যক্তির দেহে বিভিন্নভাবে সংক্রামিত হতে পারে, যেমন কি বায়ু মাধ্যমে হতে পারে, জলের মাধ্যমে যেতে পারে। যেমন আমরা জানি বায়ুবাহিত রোগ কিছু আছে, জলবাহিত রোগ কিছু আছে। তো সেই সমস্ত যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা এক কথায় কোনো জীবাণু বা প্যাথোজেন সেগুলো বায়ু বা জলের মাধ্যমে সংক্রামিত হতে পারে। আবার কি হচ্ছে অন্য কোনো বাহকের মাধ্যমেও হতে পারে, সেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে বা নন সেক্সুয়ালি ট্রান্সমিটেড বা কন্ট্যাক্টের মাধ্যমেও হতে পারে। তো এখন যেটা করোনার প্রকোপ, সেখানে আমাদের কী হচ্ছে কখনো শোনা যাচ্ছে বায়ুর মাধ্যমে, কখনো শোনা যাচ্ছে বাহকের মাধ্যমে সংক্রামিত হচ্ছে। তো যাই হোক,
আমাদের এখানে যেটা প্যাথোজেনের গল্প আমরা বলছি, সেই প্যাথোজেনের ক্ষেত্রে কিন্তু বায়ু, জল বা যে কোনো বাহকের মাধ্যমেও কিন্তু এটা সংক্রামিত হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা রোগ সংক্রমণ ঘটাবে কীভাবে, বলছে প্যাথোজেনের রোগ সংক্রামিত করার ক্ষমতাকে আমরা কী বলি, প্যাথোজেনেসিটি। এই প্যাথোজেনেসিটি টার্মটা যদি দেখি, এটা কি হচ্ছে একটা নাম্বারের বেসিসে বিশ্লেষণ করা হয়। সাধারণত এদের সংখ্যা যদি অ্যান্টিবডির থেকে অত্যাধিক পরিমাণে বেশি হয়, তখনই কিন্তু এরা আমাদের দেহে রোগ সৃষ্টি করতে পারে। তো সেটা আমরা থার্ড পয়েন্টে উল্লেখ করেছি। সেকেন্ড পয়েন্টে যেটা বলছি যে এই প্যাথোজেনেসিটি দেখা যেতে পারে বিভিন্ন রূপে কিন্তু এরা প্যাথোজেনেসিটি ধর্মটা প্রদর্শন করতে পারে। যেমন ভাইরাসের ক্ষেত্রে যদি বলি, তাহলে এরা ভাইরাল প্রোটিন গঠন করে, যেটা আমাদের বডিতে রোগ সংক্রমণ ঘটায়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের লাইপোপলিস্যাকারাইড উপস্থিত থাকে, যেটা আমাদের রোগ সংক্রমণ ঘটায়। বা অন্য কোনো প্যাথোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে আমরা টক্সিন বা অধিবিষ নিঃসরণ করতে দেখতে পারি। যেমন কি আমরা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম কি না, হিমোটক্সিন উৎপন্ন করছে, হিমোজয়েন দানা, তাই না? তো সেক্ষেত্রে কী হচ্ছে, তারা কিন্তু রোগ সৃষ্টি করছে সেইভাবে। তো এরকম বিভিন্ন প্যাথোজেনগুলো বিভিন্ন রকমের প্রোটিন বা লাইপোপলিস্যাকারাইড বা টক্সিন সৃষ্টির মাধ্যমে কিন্তু রোগ সৃষ্টি করতে সক্ষম। আর লাস্ট পয়েন্ট, অ্যান্টিবডি অ্যান্টিজেন আন্তঃক্রিয়ার সময় যদি বহু সংখ্যক প্যাথোজেন একত্রে অ্যান্টিবডিগুলোকে আক্রমণ করে, তাহলে সেক্ষেত্রে কী আছে, অ্যান্টিবডিগুলি প্রতিহত হতে পারে। যদি আমাদের দেহের অ্যান্টিবডিগুলি প্রতিহত হয়, তবে কি হচ্ছে, সেখানে রোগ সংক্রমণ ঘটতে পারে। তো এই ছিল আমাদের 6 নম্বর কোশ্চেনের অথবার উত্তর। এবার আমরা যাব পরবর্তী কোশ্চেন 7 নাম্বার। আমরা এখানে 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, পনির প্রস্তুতিতে প্রাথমিক বস্তু। কোশ্চেনটা এটাই আছে যে পনির, কেফির, মাখন, ইডলি প্রস্তুতিতে প্রাথমিক বস্তু নাম লেখো এবং সংশ্লিষ্ট অণুজীবগুলি লেখো। তো এখানে আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি পনিরের নাম আছে। তো পনির প্রস্তুতিতে প্রাথমিক বস্তু হলো দুগ্ধ প্রোটিন, যেটা আমরা কেসিন বলে থাকি। তো এক্ষেত্রে আমরা অণুজীব হিসেবে ব্যবহার করি পেনিসিলিয়াম রোকুফার্টি। এখানে বানানটা খুব ভালো করে একটু দেখে নেবে, জায়গাটা একটু ঘিঞ্জি মতো হয়ে গেছে লেখায়। আচ্ছা, নেক্সট হচ্ছে কি কেফির প্রস্তুতিতে প্রাথমিক বস্তু। না, কেফির প্রস্তুতিতে প্রাথমিক বস্তু হচ্ছে কি কেফির শস্য এবং দুধ। আর অণুজীব হচ্ছে কি ব্যাসিলাস বুলগ্যারিকাস। একটু ভালো করে দেখবে, এখানে বুলগ্যারিকাস বানানটা আছে BULGARICUS। ওকে, নেক্সট হচ্ছে কি আমরা যদি দেখি মাখন প্রস্তুতিতে প্রাথমিক বস্তু। মাখন প্রস্তুতিতে প্রাথমিক বস্তু হচ্ছে দুধের স্বর এবং সংশ্লিষ্ট অণুজীবের নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। আর ইডলি প্রস্তুতিতে প্রাথমিক বস্তু হলো চাল ও বিউলির ডাল এবং সংশ্লিষ্ট অণুজীব হলো স্ট্রেপ্টোকক্কাস ফ্যাকালিস। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাব 8 নম্বরে। পরবর্তী কোশ্চেন 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অঙ্গজ জননের দুটি সুবিধা লেখো এবং একটি অসুবিধা লেখো। কোশ্চেনটা এটাই আছে যে অঙ্গজ জননের দুটি সুবিধা এবং একটি অসুবিধা লেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্গজ জননের দুটি সুবিধা লেখা আছে। 1 নম্বরে হচ্ছে স্বল্প সময়ে বহু সংখ্যক অপত্য উৎপন্ন করা সম্ভব হয় এবং যেগুলো একই রকম অনুরূপ দেখতে হয়। এবং দ্বিতীয় হচ্ছে বিশুদ্ধ বৈশিষ্ট্য এদের ক্ষেত্রে আমরা বজায় থাকে, কোনো রকম সংকরায়ন বা মিশ্রণ আমরা দেখতে পাই না, বৈশিষ্ট্যের কোনো মিশ্রণ এখানে ঘটে না, সংকরায়ন ঘটে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি অঙ্গযোজনের অসুবিধা আমাদের বলেছে যে অসুবিধাটার মধ্যে কি আছে। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় না, কারণ যেহেতু বিশুদ্ধ বৈশিষ্ট্য বজায় থাকছে, তাহলে নতুন কোনো বৈশিষ্ট্যের উৎপত্তি হচ্ছে না, আর সেই জন্যই কিন্তু ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় না, যার কারণে কিন্তু বিবর্তনে এরা সহায়ক হতে পারে না। 2 নম্বর পয়েন্টে আছে অভিযোজন ক্ষমতা কম হয়। এরা যেহেতু বিবর্তনে সহায়ক নয়, তাই এদের অভিযোজন ক্ষমতাও কিন্তু অপেক্ষাকৃত কম হয়। তো এই গেল 8 নম্বর কোশ্চেন। নেক্সট আমরা দেখতে পাবো 9 নম্বর কোশ্চেন। সেখানে কোশ্চেন আছে কি জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি হলো সবথেকে মূল কারণ। আমরা যদি দেখি জীববৈচিত্র্য হ্রাসের সবথেকে মূল কারণ যেটা, সেটা হচ্ছে কি বাসস্থানের বিলুপ্তি। অর্থাৎ জীব যে বাসস্থানে বসবাস করবে, সেই বসবাসের জায়গায় যদি না থাকে, তাহলে সে তো বিলুপ্ত হবেই। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বাসস্থানের বিলুপ্তি এবং খণ্ডীভবন। যেখানে ফার্স্ট পয়েন্টে আমরা সেটাই লিখেছি, জীববৈচিত্র্য হ্রাসের প্রধান এবং প্রথম কারণ হলো বাসস্থানের বিলুপ্তি ও খণ্ডীভবন। কারণ কি হচ্ছে, আধুনিক সভ্যতায় আমরা কি করছি, বন কেটে বসতি স্থাপন করছি, নগরায়ন হচ্ছে, শিল্পাঞ্চল তৈরি হচ্ছে, এই সমস্ত কারণে কিন্তু অরণ্য ধ্বংস করা হচ্ছে। তার ফলে বহু প্রজাতি কিন্তু বাসস্থানের অভাবে মারা যাচ্ছে, এবং সেই সমস্ত জীবেরা মারা যাওয়ার কারণেই কিন্তু বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে, এবং তার কারণেই কিন্তু জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। চোরা শিকার এবং মনোরঞ্জন কি হচ্ছে না, চোরা শিকার দেখা যাচ্ছে, কারণ কি বাণিজ্যিকভাবে আমরা যদি দেখি, তাহলে হাতির দাঁত, হরিণের শিং, বাঘের চামড়া, এগুলো খুবই মূল্যবান এগুলো। তাই এই সমস্ত প্রাণীগুলোকে শিকারের জন্য, বা গন্ডারের, আমরা যদি একশৃঙ্গ গন্ডারের কথা বলি, তাহলে সেই যে শৃঙ্গ, তো সেটাও কিন্তু খুব মূল্যবান। তো এইগুলো কি হচ্ছে কিন্তু ব্যবসার জন্য খুবই
মূল্যবান। তো এগুলো চোরা শিকারীরা কী করে, শিকার করে, যার কারণে কিন্তু এই সমস্ত প্রজাতির সংখ্যা ক্রমশ কমতে আছে। এছাড়াও আমরা যদি দেখি কিছু বছর আগেও, কয়েক দশক আগেও আমরা যদি দেখি, সেখানে জমিদাররা ছিল, রাজা বাদশাহ, এখনও কিছু কিছু জায়গাতে জমিদারি প্রথা আছে, কিন্তু সেখানে তাদের প্রভাব থাকে না। তো তারা কিন্তু মনোরঞ্জনের জন্য শিকারে বার হয়, এবং সেই শিকারের কারণেও কিন্তু আমাদের জীববৈচিত্র্য হ্রাস পায়। পরের পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি দূষণ ও প্রাকৃতিক দুর্যোগ। বায়ু দূষণ বা জল দূষণের সৃষ্টি হওয়ার কারণেও কিন্তু মাত্রা অতিরিক্তভাবে স্থলজ এবং জলজ প্রাণীরা মারা যাচ্ছে, আর যার কারণে কিন্তু আমাদের বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কি শব্দ দূষণের কারণে জীবেরা কিন্তু যখন প্রজননে লিপ্ত হচ্ছে, তারা প্রজনন সুস্থভাবে বা সম্পূর্ণরূপে করতে সক্ষম হচ্ছে না। দেখা যাচ্ছে কি কোনো কোনো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, ফলে কি হচ্ছে, সেখান থেকে যখন কোনো গাড়ি আছে হর্ন দিয়েছে, সেই সময় হয়তো কোনো প্রাণী প্রজননে লিপ্ত ছিল, তার ফলে কী হচ্ছে, তাদের সেই যে প্রজনন ক্রিয়া বিঘ্নিত হচ্ছে, যার কারণে কিন্তু অপত্য উৎপন্ন হচ্ছে না, বা বংশবিস্তার ঘটছে না, বা প্রজাতির যে কন্টিনিউইটি, সেই কন্টিনিউইটিটা কিন্তু থাকছে না, যার কারণে কিন্তু সেই সমস্ত প্রজাতিগুলো ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি না, বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমশ জলবায়ুর পরিবর্তন ঘটছে, বহু রোগের আবির্ভাব ঘটছে। এছাড়াও কি হচ্ছে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, ভূমিকম্প বাড়ছে, দাবানল দেখা যাচ্ছে, দাবানলে বন জঙ্গল পুড়ে যাচ্ছে, এই সময় কিন্তু বহু জীব মারা যাচ্ছে। এভাবেও কিন্তু জীবের প্রজাতি বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য বিঘ্নিত হচ্ছে। এছাড়া আমরা লাস্ট পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে, এসব অনেক কারণ আছে, কিন্তু আমরা তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু কারণকে লিখেছি। বহিরাগত প্রজাতির আবির্ভাব। তো কি বলছি না, বহিরাগত প্রজাতি বলতে আমরা কি বুঝবো, যে প্রজাতি যে অঞ্চলে বসবাস করে, সে ছাড়া যদি অন্য কোনো প্রজাতি সেই অঞ্চলে এসে প্রতিপালিত হয়, তখন সেটাকে বলা হয় বহিরাগত প্রজাতি। তো এই বহিরাগত প্রজাতিদের আগমনের কারণে যদি কোনো রকমভাবে সেই অঞ্চলের যারা আদি প্রজাতি, সেই সমস্ত প্রজাতির জীবনযাত্রা যদি ব্যাহত হয়, তো তাহলে কি হচ্ছে, সেখানে কিন্তু প্রজাতির বৈচিত্র্য কিন্তু লোপ পেতে পারে, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মারাও যাচ্ছে। যেমন আমরা যদি দেখি মরিশাসের দ্বীপপুঞ্জে ডোডো পাখিরা বসবাস করতো, সেই অঞ্চলে কিন্তু কোনো কুকুর ছিল না, কিন্তু যখন সেখানে মনুষ্য জাতি বসবাস শুরু করলো এবং সেখানে তারা যখন কুকুর প্রতিপালন করতে শুরু করলো, সেই কুকুরেরা কিন্তু এই সমস্ত ডোডো পাখিগুলোকে ভক্ষণ করতে শুরু করলো, যার কারণে কিন্তু সেই ডোডো পাখিরা আজ বিলুপ্ত। আবার আমরা যদি দেখি কচুরিপানা, কচুরিপানা কি হচ্ছে, অত্যাধিক হারে প্রজনন করতে সক্ষম, তার ফলে যখন কোনো পুকুরে এই কচুরিপানা জন্মায়, তখন সেই পুকুরে কিন্তু অন্যান্য শৈবাল প্রজাতি বা অন্যান্য মাছ বা জলজ প্রাণী যারা আছে, তারা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেখানেও কিন্তু প্রজাতি বৈচিত্র্য নষ্ট হচ্ছে বা জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এই গেল আমাদের বিশেষ কিছু কারণ ছিল জীববৈচিত্র্য হ্রাসের। এবার আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ওর সঙ্গেই 9 নম্বর কোশ্চেনে, অথবা সেখানে আমরা দেখতে পাচ্ছি পেস্টিসাইডের কুপ্রভাব। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যেটা আছে, সেটা হচ্ছে পেস্টিসাইডের কুপ্রভাবগুলি লেখো। তো এখানে আমরা পেস্টিসাইডের কুপ্রভাবগুলি লিখেছি। ফার্স্ট যেটা কুপ্রভাব আমরা এখানে লিখেছি, সেটা হচ্ছে রাসায়নিক টক্সিসিটি। টক্সিসিটি মানে বিষক্রিয়তা। বলছি পেস্টিসাইড ব্যবহারের কারণে কি হচ্ছে, ফসলের মধ্যে কিন্তু তা প্রবেশ করে যায়, এবং প্রবেশ করে গেলে সেটা তার মধ্যে সঞ্চিত হয়ে যায়। এটা কি করছে, যখন কোনো মানুষ সেই শস্যটাকে বা সেই ফসলটাকে খাচ্ছে, খাদ্য হিসেবে গ্রহণ করছে, তখন কিন্তু সেই বিষক্রিয়া তার মধ্যে সৃষ্টি হচ্ছে। আবার একই রকমভাবে আমরা যদি দেখি যে এই পেস্টিসাইড মেশানোর সময় বা জমিতে দেওয়ার সময়, সেটা কিন্তু আশেপাশের ঘাস বা আগাছার উপরে লেগে যায়, ফলে সেই ঘাস বা আগাছাগুলো যখন কোনো প্রাণী, তৃণভোজী প্রাণী ভক্ষণ করে, সেই বিষ কিন্তু তাদের পেটে চলে যায়, এবং তার মাধ্যমে কিন্তু তাদের দেহে বিষক্রিয়তা ঘটে। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি দূষণ। এই পেস্টিসাইডগুলো বায়ুতে মিশে গেলে সেটা বায়ু দূষণ ঘটায়। সেই বায়ু যদি শ্বাসকার্যের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে, ফুসফুসের মধ্যে প্রবেশ করে, তাহলে সেখানে বিষক্রিয়াতা ঘটবে, ইনফেকশন ঘটবে, রোগের সৃষ্টি হবে। আবার যদি জলে মিশে যায়, তাহলে সেখানে জলে বসবাসকারী যে প্রাণীরা, তারা কিন্তু মারা যেতে পারে। তো এটা ছিল কি দূষণ। বায়োম্যাগনিফিকেশন 3 নম্বরে। তো বায়োম্যাগনিফিকেশন কি বলছে, পেস্টিসাইডগুলিতে ব্যবহৃত জৈব অভঙ্গুর পদার্থ, যেগুলোর উপস্থিতি কিন্তু খাদ্য শৃঙ্খলের মধ্যে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে ক্রমশ প্রবাহিত হয়। যেমনভাবে আমরা দেখি যে কোনো পেস্টিসাইডের মধ্যে ডিডিটি যদি মেশানো থাকে, তাহলে সেই ডিডিটি যখন জলের মাধ্যমে ধুয়ে গিয়ে কোনো পুকুরের মধ্যে পড়ছে, সেই পুকুরে কি আছে, ছোটো ছোটো মাছগুলো আছে, সেগুলোকে তারা ভক্ষণ করছে। যখন সেই ছোটো ছোটো মাছগুলো ভক্ষণ করছে, সেখানে কোনো বড় মাছ থাকলে সে কী করছে, ওই সমস্ত ছোটো ছোটো মাছগুলোকে ভক্ষণ করছে, ফলে কী আছে, ওই যে খাদ্যস্তর থেকে খাদ্যস্তর থেকে কিন্তু অন্য খাদ্যস্তরে চলে আসলো। আবার সেটাকে যখন ধরে কোনো মানুষ খাচ্ছে বা অন্য কোনো পাখি খাচ্ছে, বড় পাখি, তখন কিন্তু সেখানে তাদের বডিতে প্রবেশ করে যাচ্ছে। এভাবে কিন্তু বায়োম্যাগনিফিকেশন ঘটতে থাকে। তো এটাও কিন্তু পেস্টিসাইডের একটা কুপ্রভাব।
পরে যদি আমরা দেখি গৌণ পেস্টের প্রাদুর্ভাব 4 নম্বর পয়েন্টে আমরা লিখেছি। ফলে কি হচ্ছে যে পেস্টিসাইড ব্যবহার কারণে আমরা যদি যে পেস্টটাকে মারার জন্য পেস্টিসাইড ব্যবহার করছি সেটাকে যখন আমরা মেরে ফেলছি বা তাদেরকে যখন আমরা ধ্বংসপ্রাপ্ত করে দিচ্ছি, বিনাশ করে ফেলছি, তখন কিন্তু ওই সমস্ত পেস্টগুলো অন্য যাদেরকে ভক্ষণ হিসেবে খাদ্য হিসেবে ভক্ষণ করতো, অন্য যে সমস্ত গৌণ পেস্টগুলো ছিল তাদেরকে যখন ভক্ষণ করতো তখন কিন্তু সেই সমস্ত পেস্টগুলো থাকতো না। কিন্তু যখনই আমরা মুখ্য পেস্টটাকে মেরে দিলাম তখন ওই যে পেস্টের যে খাদ্য বা শিকারগুলো ছিল তারা কিন্তু গৌণ পেস্ট হিসেবে আবির্ভূত হয়। এর ফলে কিন্তু পুনরায় সেই পেস্টের ক্রিয়া আমরা দেখতে পাই। তো এই হচ্ছে কি আমাদের পেস্টিসাইড ব্যবহারের কিছু কুপ্রভাব আমরা বর্ণনা করলাম। ওর সঙ্গে একটা ছোট প্রশ্ন ছিল, 2+1 কোশ্চেনটা ছিল। তো সেখানে 1 নম্বরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি পেস্টিসাইড, বায়োপেস্টিসাইড বলতে কি বোঝো? বায়োপেস্টিসাইড কি না পেস্ট নিধনের জন্য ব্যবহৃত জীব বা জীবদেহের অংশকে আমরা ব্যবহার করি, যার সাহায্যে কি হচ্ছে আমরা পেস্টদেরকে ধ্বংস করে বা ভক্ষণ করে ফসলের কোনো রকম ক্ষতির হাত থেকে আমরা রক্ষা করতে পারি। তো তাদেরকে আমরা কি বলবো? বায়োপেস্টিসাইড। অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন বায়োপেস্টিসাইডটা এমন হয় যেটা স্পেসিফিক হয়ে থাকে। মানে কি, কোনো বায়োপেস্টিসাইডকে আমরা ইউজ করছি তো সে কেবলমাত্র সেই ধরনের পেস্টকেই ধ্বংস করবে, অন্য কোনো পেস্টকে কোনো রকম ক্ষতি করবে না বা ফসলের কোনো ক্ষতি করবে না। তো যেমন এখানে আমরা এক্সাম্পল যদি বলি যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এটা আমরা ইউজ করে থাকি, যেটা বিটিজিন তৈরি করে থাকে, বিটি টক্সিন তৈরি করে, যেটা কিন্তু আমাদের ইনসেকটিসাইড হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো পতঙ্গ, স্পেসিফিক কিছু পতঙ্গ আছে যাদেরকে কিন্তু এরা ওই সমস্ত উদ্ভিদের ক্ষতি করতে দেয় না। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ট্রিকোডার্মা, যদি দেখি সেখানে ট্রিকোডার্মা কি করে না কিছু পেস্ট বিনাশে সাহায্য করে। তারপরে আমাদের আছে এরকম বেশ কিছু এক্সাম্পল আছে, এই মুহূর্তে খেয়াল আসছে না। তো যাই হোক, বিটি আমাদের অন্যতম, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তো এইগুলো আমাদের ছিল কি না 3 মার্কের কোশ্চেনের মধ্যে অন্যতম কোশ্চেনগুলো। তাহলে এইখানে 9টা কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা আনবো 5 মার্কের কোশ্চেনগুলো এবং সেই সঙ্গে সঙ্গে এমসিকিউ। ওকে, তো সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, সবাই অন্যদেরকে সুস্থ রাখবে, অযথা বাইরে বেরোবে না, মাস্ক ইউজ করো আর স্যানিটাইজ করতে থাকো নিজেদেরকে। ওকে, বাই।